রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, মনোনয়ন দাখিল ১৩, প্রার্থীতা প্রত্যাহার ১৮ আগস্ট, তফসিল ঘোষণা। দিল্লির ভূমিকায় ক্ষুব্ধ ঢাকা, হাসিনাকে রাজনীতির সুযোগ সার্বভৌমত্বের অপমান হিসেবে দেখছে বিএনপি। তেল গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে লং মার্চ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিকাল ৪টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল, ১৬ তারিখ যাচাই বাছাই আর ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই বসতে যাচ্ছে আগামী সংসদ অধিবেশন, যেখানে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। ২৯.৭৪%। সংবিধান অনুযায়ী জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপতি, আর এ নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা। গেল ২৪ এপ্রিল রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর এই দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচিত করতে হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে ভোট হবে ২০ আগস্ট। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে ১৩ই আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে ১৬ই আগস্ট ২০২৬ রোববার সকাল ১০টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৮ই আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ২০ আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। উত্তর দেই না আপনাদের। এখন ভোট গ্রহণের বিভিন্ন প্রশাসনিক কাজ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আমরা ভোটার তালিকা পেয়েছি, ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। গেল ১৫ জুলাই শেষ হয় বাজেট অধিবেশন। একটি অধিবেশন শেষ হবার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের আরেকটি অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই বসতে যাচ্ছে আগামী সংসদ অধিবেশন, যেখানে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে এমন পদক্ষেপকে সার্বভৌমত্ব ও জুলাই শহীদদের চরম অবমাননা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, জুলাই হত্যায় দণ্ডিত হাসিনা এবং তার চক্রের স্থান নেই রাজনীতিতে। ২ বছর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। উত্তর দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। শুরু থেকেই এ ধরনের আয়োজনের বিরোধিতা করে আসছে ঢাকা। সংবাদ সম্মেলনের পরপরই প্রেস বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, পলাতক ও দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ ঢাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে শেখ হাসিনার এই আলাপচারিতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই শহীদদের প্রতি গুরুতর অপমান। এর মাধ্যমে জুলাই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড অস্বীকার করে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সরকার বলছে, দেশের জনগণ অতীতেও এমন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে, এখনও তা অব্যাহত আছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং দেশ কখনো কোনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও প্রগতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের বারবার অনুরোধের কোনো সাড়া দেয়নি ভারত, বরং তাকে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে, যা এদেশের জনগণের অনুভূতিতে আঘাত এবং দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার জন্যও ক্ষতিকর। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অপমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট, এটা সম্পূর্ণর উপর এটি একটি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। জ্বালানি তেল, গ্যাস সংকট, আইন শৃঙ্খলার অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশ জুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দল। আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ দিয়ে শুরু হবে কর্মসূচি। আজ রাজধানীতে সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে 11 দলীয় ঐক্যের প্রতিবাদ কর্মসূচি। রাজধানীর পল্টনে মুক্তাঙ্গনে সমাবেশে নেতারা অভিযোগ করেন, দেশের মানুষ নানা সংকটে দিশেহারা। বলেন, দ্রুত এসব সমাধান না হলে জনগণ সরকারকে উপযুক্ত জবাব দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেই দিশেহারা বাংলাদেশ, তেল, বিদ্যুৎ, গ্যাসের অভাবে যেই দিশেহারা বাংলাদেশ, বিএনপি সরকার তেল, গ্যাসের, জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আর একটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। কর্মসূচিতে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গত 5 মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভিযোগ করেন, যারা গণভোটের রায় মানে না তারা জনগণের অধিকারও পূরণ করতে পারবে না। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন নতুন কর্মসূচির। জানান, আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে। এরপর রংপুর, সিলেট ও খুলনা হয়ে আগামী 14 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। 1 লং মার্চ। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে। সমাবেশ শেষে সচিবালয়ের সামনে অবস্থান নেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা, কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আবির হোসেন, চ্যানেল 24। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গ্যাসের যোগান স্বাভাবিক হবে, এমন আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অভিযোগ করেন, বলা হলেও কেউ ভুতুড়ে বিলের অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে না। ফ্রিজিং চলতেছে, আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে, এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবো। আজ থেকে সবার জন্য খুলে দেওয়া হলো জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
যা দেখতে সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষের ছিল ব্যাপক উপস্থিতি। যদি উদ্বোধনের দিন বিকেলে কিছুক্ষণের জন্য জাদুঘরে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা। জাদুঘর কর্তৃপক্ষ জানান, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সময় ভিত্তিক টিকিট ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এজন্য আগ্রহীদের আগে থেকেই জুলাই 36 ওয়েবসাইটে নিবন্ধন করে পছন্দের সময় নির্বাচন করতে হবে। অনলাইন টিকিট সংগ্রহের পাশাপাশি নির্ধারিত সময় অনুযায়ী প্রবেশ করতে হবে। জাদুঘরে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত অনলাইন কিংবা অফলাইনে টিকিট সংগ্রহ করে দর্শনার্থীরা জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন। আবারও বন্দুক সহিংসতার সাক্ষী যুক্তরাষ্ট্র। এবার নর্থ ক্যারোলাইনায় গোলাগুলিতে প্রাণ গেছে হামলাকারী সহ 3 জনের। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন একজন। স্থানীয় সময় বুধবার সকালে প্রসপেক্ট হিল অঞ্চলের ব্রুকস রোডের একটি বাড়িতে এই গোলাগুলি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে নেওয়া হয় ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে। পুলিশ বলছে, হতাহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং একই পরিবারের সদস্য। তবে তাদের নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। হামলার উদ্দেশ্য জানতে তদন্তে নেমেছে FBI এর অপরাধ তদন্তকারী দল। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।